উনি যেভাবে লিখেছেন আমি পুরোপুরি সেভাবেই বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, আমি খন্দকার মেহেদী হাসান মানু। আমার বাসা গাইবান্ধা সদর। চাকরি সূত্রে আমি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বসবাস করছি। ছুটি না থাকায় আমার পক্ষে এই সময় স্টুডিওতে গিয়ে ঘটনা বলা সম্ভব না, তাই আমার সংগ্রহের ঘটনাটি লিখে পাঠিয়ে দিলাম। ঘটনাটা সিলেক্ট হলে অবশ্যই পড়ে শোনাবেন। আমি ভূতবেলার একজন নিয়মিত শ্রোতা। আমি যেখানে থাকি সেখানে কিছুদিন আগে এক প্রতিবেশীর বিয়েতে গিয়ে এক পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়। যথারীতি কথোপকথন শুরু করি। এর এক পর্যায়ে জিন ভূতের কথায় আসতেই ওনাকে জিজ্ঞাসা করি কোনো ঘটনা জানেন কিনা। তখন তিনি আমার সাথে একটা ঘটনা শেয়ার করেন। উনি আমাকে যেভাবে বলেছেন ঘটনাটা আমি আমার নিজের ভাষায় লিখছি। আজ থেকে প্রায় 30 বছর হবে। মামা তখন মাদ্রাসায় পড়তেন। 12 বছর বয়সে মামাকে নানা অনেকটা জোর করেই ভর্তি করেন মাদ্রাসায়। তিনি কখনোই মাদ্রাসায় যেতে চাননি, একটা জোর জবরদস্তি করেই তাকে পাঠানো হয়। একদিন মামা মাগরিবের নামাজ পড়ে একা একটু বাইরে বের হন। মসজিদ থেকে মিনিট 10 দূরত্বে একটা শ্মশান ঘাট রয়েছে। শ্মশানের পাশ দিয়ে একটা রাস্তা বয়ে গেছে। একা একা হাঁটছেন। এরই এক পর্যায়ে সেই শ্মশান ঘাট ক্রস করার সময় মামা খেয়াল করেন ওনার পেছনে মনে হচ্ছে কেউ একজন আসছে। ব্যাপারটা আজ করতে পেরে শুরুতে ভাবলেন কোনো মানুষ হবে, তাই তেমন একটা গায়ে লাগালেন না। এর কিছুক্ষণ পর উনি হাঁটছেন, তো মনে হচ্ছে যে শব্দটা একদম ওনার ঠিক পেছনেই। মনে হচ্ছে উনি যদি দাঁড়িয়ে যান সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে ধাক্কা লাগবে। তো এমন এক পরিস্থিতিতে মামা হুট করে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে পেছনের শব্দটাও থেমে গেল। তো উনি ভাবলেন যে এতক্ষণ ধরে আমি হাঁটছি, যদি কোনো পরিচিত বা অপরিচিত মানুষ হয়, যেহেতু শ্মশানের রাস্তা, কেউ একা একা যেতে চায় না, তার উপর যদি সঙ্গে একজন থাকে তার সঙ্গে কথা বলতে বলতে গেলে রাস্তার দূরত্বটা কম মনে হবে। তো মানুষ হয়তো আমার সঙ্গে কথা বলতো, কিন্তু এতক্ষণ ধরে হাঁটছি, কেউ কথা বলছে না, ডাক দিচ্ছে না। এমন কিছু ভাবতে ভাবতে উনি আবারও হাঁটা শুরু করলেন। উনি যখনই হাঁটা শুরু করলেন ঠিক তখনই ওনার পেছনের যে খসখস একটা শব্দ ছিল আবারও সেটি চলতে থাকলো। তো একটা সময় মামা কিছুটা ক্ষোভের মাথায় উনি পেছনে তাকালেন। তিনি পেছনে তাকিয়ে দেখলেন ওনার পেছনে একটা কুকুর আসছে। তো যখনই উনি দেখলেন একটা কুকুর, কোন এক কারণে মামার রাগ ধরে যায়, তাই 7-5 না ভেবে গাছের একটা ডাল পড়েছিল রাস্তায়, সেটি দিয়ে ঢিল ছুঁড়ে মারে কুকুরের দিকে। ঠিক কুকুরটার পায়ে গিয়ে লাগে। এরপর কুকুরটা অনেকটা কান্নার সুরে গোঙাতে পাশ দিয়ে চলে গেল পাশের কোনো এক জমিতে। তারপর মামা সেদিনের মতো মাদ্রাসায় ফিরে যান। পুরো রাস্তায় মামার সঙ্গে কিছুই হয়নি। তো সে রাতে আনুমানিক 2টা বাজে প্রকৃতির ডাক সারার জন্য তিনি টয়লেটে যান। কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন উনি ছাড়াও টয়লেটের পাশে কেউ একজন আছেন। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। তাই প্রথমে টয়লেটের চারপাশ তাকালেন, দেখলেন টয়লেটের মাঝে কেউ নেই। অবশেষে টয়লেটের যে ভেন্টিলেটর আছে সেটির দিকে নজর যায় তার। উনি যা দেখেন তা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি খেয়াল করেন ভেন্টিলেটরের মধ্যে দিয়ে একটি বিভৎস চেহারা কাটা মাথা, যার চুলগুলো টয়লেটের ফ্লোর পর্যন্ত ঠেকে এসেছে। চোখগুলো দেখে মনে হচ্ছে টকটকে লাল, এক্ষুনি রক্ত বের হবে। মাথাটা ওনার দিকে তাকিয়ে বলছে, তুই কাজটা ভালো করিসনি, এর জন্য তোকে ভুগতে হবে। একে একটা গলা কাটা মাথা, যার কোনো শরীর ছিল না, তার উপরে সেই মাথাটা কথাও বলছে। মামা এটা দেখে সহ্য করতে না পেরে চিৎকার শুরু করে দেয়। চিৎকার শুনে মাদ্রাসার অন্যান্য ছাত্র এবং হুজুররা দ্রুত ছুটে আসে। মামা এতটাই ভয় পান, ওনারা যখন এসে জিজ্ঞাসা করছেন কি হয়েছে, মামা কিচ্ছু বলতে পারছেন না। এক কথায় উনি কোনো কথাই বলতে পারছিলেন না। অনেকক্ষণ পর মামা স্বাভাবিক হলে হুজুররা জিজ্ঞাসা করেন কি হয়েছিল। মামা তাদের সবকিছু খুলে বলেন তার সঙ্গে কি হয়েছিল। মামা আসলে বুঝতেই পারেননি সামান্য একটা ঢিল দেওয়ার কারণে এমন কিছু হবে। তারপর উনি হুজুরদেরকে বলেন যে আমি সন্ধ্যায় বেরিয়েছিলাম, তারপর একটা কুকুরকে ঢিল মেরেছি আমি। তো এইসব কিছু হুজুর শোনার পর ওনাকে বকা দেন যে সেই শ্মশানের জায়গাটা খারাপ, তুমি একা একা কেন গিয়েছো মাগরিবের পর। তো অনেক প্রশ্নের উত্তরে মামা কিছু বলেন না। এরপর হুজুররা সবকিছু শোনার পর মামার শরীরে বেঁধে দিলেন। তারপর মামা মাদ্রাসাতে পড়া আধা রেখেই চলে আসেন বাড়িতে। এই ঘটনায় উনি অনেক ভয় পেয়ে গিয়েছিলেন।
এরপর অনেক দিন কেটে যায়, মামার সঙ্গে আর কিছুই ঘটেনি। তবে আসল ঘটনা মামার সঙ্গে ঘটে মামার ঠিক বিয়ের আগে। বিয়ের জন্য মেয়ে দেখা হয়ে গেছে আমার নানা বিশেষ এক কাজে বাসার বাইরে। সেখান থেকে ফিরতে তার 15 দিন লাগবে, তাই মামার বিয়ের তারিখ 15 দিন পর ঠিক করা হয়েছে। বাড়িতে সবার মাঝে আনন্দ বিরাজ করছে, আনন্দমুখর পরিবেশ। মামা ঢাকা থেকে আসছিলেন বিয়ের বাজার সদাই করে। আসতে আসতে অনেক রাত হয়ে যায়। বলে রাখা ভালো, সেদিন রাতে মামা একাই আসছিলেন। রাস্তা দিয়ে আসার সময় উনি দেখতে পান সাদা কাপড় পরিহিত একজন মহিলা অবয়ব ওনার দিকে এগিয়ে আসছে। উনি মহিলা অবয়ব কিভাবে বুঝতে পারলেন? চুলগুলো বেশ লম্বা ছিল। কিছুটা সামনে আসতেই উনি থ হয়ে যান। গ্রাম্য পরিবেশ, আশেপাশে কেউ নেই, হাতে ভারী ব্যাগ। মামা দেখতে পান একটা বিকৃত চেহারার মহিলা অবয়ব ওনার দিকে চেয়ে হাসছে। মামা কিছুটা ভয় পেয়ে নিজেকে সামলে ওই অবয়বকে ক্রস করে যাওয়ার সময় অবয়বটি পেছন থেকে বলে ওঠে, কিরে, ভুলে গেলি আমায়? এরপর জোরে জোরে হাসার আওয়াজ শুনতে পান মামা। ভয়ে হাত পা নাড়তে পারছিলেন না। অনেক চেষ্টা করেও গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মনে হচ্ছে কেউ যেন ওনার গলা চিপে ধরেছে। এসবের মধ্যে মামা নিজেকে সামলিয়ে নিতে না পেরে অবশেষে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। বাসার সবাই খোঁজাখুঁজি করেন। সেদিন রাতেই মামাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। মামা নিখোঁজ হন। প্রায় 1 মাস হয়ে যায়, কিন্তু মামার কোনো খোঁজ ছিল না। বাড়ির সবাই প্রায় পাগল হবার উপক্রম। এভাবেই একটা জলজন্ত মানুষ গায়েব হয় কি করে? নানা বিষয়টা কিছুটা আঁচ করতে পারেন, তাই ওনাদের এলাকার বড় হুজুরকে বিষয়টা জানান। হুজুর সব শুনে শুধু একটাই কথা বলেন, এসে যাবে তোমার ছেলে, এসে যাবে। 3 দিন পর ঘরের দরজায় অনেক রাতে জোরে জোরে নক করার শব্দ শুনে সবাই ঘুম থেকে উঠে দরজা খুলে দেখেন বাইরে মামা দাঁড়িয়ে আছেন। মামা কাঁদতে কাঁদতে দরজার সামনেই অজ্ঞান হয়ে পড়ে যান। অনেকক্ষণ পর মামার জ্ঞান ফেরে। তারপর মামাকে জিজ্ঞাসা করলে মামা সবকিছু খুলে বলেন তার সঙ্গে কি কি হয়েছিল। আমার নানা ব্যাপারটা আগেই আঁচ করতে পেরেছিলেন, তাই সবাইকে এ নিয়ে আর প্রশ্ন করতে মানা করলেন। কিছুদিনের মধ্যেই মামা স্বাভাবিক হওয়া শুরু করলেন। মামার বিয়ের জন্য সবাই মেয়ে দেখতে শুরু করেন। আবার কিছুদিনের মধ্যে মেয়েও পছন্দ হয়ে যায়, কিন্তু ভাগ্যের এমন লেখা থাকবে তা কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। গায়ে হলুদের দিন সকালবেলা অনেক ডাকাডাকির পরও মামার কোনো সাড়া না পেয়ে নানি মামাকে ডাকতে মামার ঘরে গেলেন। ঘরের দরজা ভেতর দিক থেকে বন্ধ ছিল। নানা সহ বাড়ির সবাই দরজা ভেঙে ঘরে ঢোকেন। ঘরের ভেতর তাদের জন্য কি অপেক্ষা করছিল তারা হয়তো কেউ ভাবতেই পারেনি। সবাই ঘরের ভেতর ঢুকতেই সবাই দেখতে পান মামার মৃত শরীর। জিহ্বা মুখ থেকে বেরিয়ে আছে, চোখগুলো উপড়ানো, পেটের মধ্যে ছোট্ট একটা গর্ত। এমন বিভৎস দৃশ্য দেখে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে যায়। পুলিশ আসে সঙ্গে সঙ্গে, তদন্ত হয়, কিন্তু আজ পর্যন্ত খোলাসা হয়নি মামার সাথে সেদিন রাতে কি হয়েছিল। নানি আজও কাঁদতে কাঁদতে মুখ লুকান। আমি নিজেও দেখেছি নানিকে অনেক কাঁদতে মামার জন্য। অস্বাভাবিক মৃত্যুর পর নানা একদিন নাকি স্বপ্নে দেখেন কোন এক বৃদ্ধা মহিলা সাদা কাপড় পরিহিত, অনেকটা বিভৎস চেহারা নানাকে বলছে, তোর ছেলে আমাকে মেরেছিল, তোর ছেলেকে মেরে দিলাম, শিক্ষা হয়েছে। ঠিক এটুকুই বলেছিলেন তিনি। এরপর একজন বড় আলেমকে বলা হয় ঘটনাটি। তারপর উনিও মামার সঙ্গে কি কি হয়েছিল সবকিছু উনি বলেন। যা হবার তা হয়েই গেছে। এরপরে মামার পরিবারের সঙ্গে আর কিছু ঘটেনি। রাতুল ভাই, ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। আমার কাছে আরও ঘটনা আছে, আমি পরবর্তী কোনো এপিসোডে পাঠিয়ে দেব। খন্দকার মেহেদী হাসান, লালমনিরহাট, হাতিবান্ধা। প্রিয় শ্রোতা, আমরা চমৎকার একটা মেইল শুনে এলাম। আপনারা সবাই লিখতে থাকুন আপনাদের কাছে কেমন লাগলো। আজকের এপিসোডের প্রথম মেইল ছিল এটি।